নমস্কার। আমি CNN 24 দর্শকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ দুপুর। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা একটি বিশেষ সাক্ষাৎকারের জন্য। কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রত্যাশী ডক্টর সুবীর মালাকার এখানে উপস্থিত হয়েছেন। আমি উনার ব্যাপারে কিছুটা পরিচিতি দিয়ে দিচ্ছি। উনি একজন শিক্ষাবিদ। রসায়ন বিজ্ঞানে উনি আসাম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। সেই সঙ্গে সুনাই MCT কলেজে উনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন এবং তিনি রাজনৈতিক ময়দানে নেমেছেন। পাশাপাশি তার আরেকটা পরিচয় দিয়ে স্বয়ংসম্পূর্ণ হিসাবেও তিনি জড়িত। রাষ্ট্রীয় RSS সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। তো আজকে আমরা এখানে ওনার কাছ থেকে কিছু ধলাই এবং আগামী নির্বাচনের বিষয়ে ওনার যে উদ্দেশ্য রয়েছে বা ওনার দাবি কতটুকু সে ব্যাপারে আমরা জেনে নেব। সুবীরবাবুর কাছে আমি জেনে নেব যে আপনি অতি মর্যাদা সম্পন্ন, আমি প্রথম থেকেই বলছি, আপনি প্রথম মর্যাদা সম্পন্ন একটি শিক্ষক পদে ছিলেন। হঠাৎ করে আপনি কি রাজনীতিতে আসছেন, না আপনার আগে থেকেই আপনি রাজনীতির ময়দানে? অ্যাকচুয়ালি রাজনীতি ছোট থেকেই একটা স্বপ্ন যে ধলাই কনস্টিটিউয়েন্সিটাকে কিভাবে আমি নতুনভাবে গড়ে তুলব এবং উন্নতির শিখরে নিয়ে যাব। এই ছোট থেকে স্বপ্ন দেখছি। এই স্বপ্নের মধ্যে গত 15ই আগস্টে প্রধানমন্ত্রীজি এটা লালকেল্লায় ভাষণ দিয়েছিলেন, যে বলেছিলেন যে রাজনীতিতে নতুন যুবকের প্রয়োজন, 1 লক্ষ নতুন যুবকের প্রয়োজন, যারা আগামী দিনে দিশা দেখাবে এবং যুবকদের এবং যাদের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই। যখন এই কথাটা শুনলাম তখনই আমার মনে একটা ভীষণ একটা উদ্দীপনা দেখা দিল যে না, আমার তো সত্যি আমি যদি লোকালের জন্য কিছু করতে লাগে তাহলে তো আমার ধলাই কনস্টিটিউয়েন্সির কিছু করতে লাগে, রাজনৈতিক ময়দানে অবশ্যই আসতে হবে। তার জন্য আমি কি করলাম যে গত এই যে বাই ইলেকশনটা হয়েছে তখন আমি আমার নমিনেশনটা সাবমিট করেছি। এতদিন প্রশ্ন আসেনি, কারণ আমাদের মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, যাকে পরিমল কাকু বলে ডাকি, উনি এতদিন ছিলেন। উনি চলে যাওয়ার পর থেকে আমি এইটাতে মনোনিবেশ একটু করলাম যে না, প্রধানমন্ত্রীর ডাকেই। এবং আগামী গত যে সেশনটা ছিল, এই সেশনটাতেও উনি দৃঢ় কণ্ঠে বলেছেন যে নতুন এক যুবক লাগে, 1 লক্ষ যুবক যারা ভারতবর্ষকে দিশা দেখাবে। এই যে গত 12 জানুয়ারি অজিত দোভালজি উনি ওনার যে যুব দিবসে একটা ভাষণ দিয়েছিলেন। বলেছিলেন যে हमारा प्रधानमंत्री तो ये उन्नति की शिखर पे ले गया ये हमारा भारतवर्ष को, तो इसको चलाएगा कौन? इसको भी चलाने के लिए युवक चाहिए। तो इसलिए इतना दृढ़ कंठ से उन्हें बोला, तो मैं रह नहीं सका। मैं राजनीति में भी जो उतर गया, मजबूती से मैं ऐसे दावी पेश कर रहा हूँ धलाई से। अभी আপনি ওই প্রধানমন্ত্রী মোদির থেকে অনুপ্রেরণা পেয়েছি। আপনি বিগত উপনির্বাচনে প্রার্থী চেয়েছিল, আপনি তখন আপনাকে দল প্রার্থী দেয়নি? তখন দেয়নি, আমি দেয়নি। তার জন্য এবার বলছি যে না, এবার তো আমার করতেই হবে। এবার আপনি কোথায় আবেদন জানিয়েছেন? এবার আমি প্রসেস মতে যেখানে ডিস্ট্রিক্টে আবেদন জানিয়েছি, ডিস্ট্রিক্টের ওরা পাঠিয়ে দিয়েছে আমার সমস্ত মণ্ডলে দিয়েছি এবং ডিস্ট্রিক্টে করেছি, তা ডিস্ট্রিক্ট পাঠিয়ে দিয়েছে স্টেট কমিটিকে। আচ্ছা, আপনি তো একজন প্রার্থী প্রত্যাশী, আমি আপনার কাছ থেকে জানবো যে প্রার্থী আপনি তো দাবি জানিয়েছেন, আরও অনেক 8-9 জন রয়েছেন ধলাইতে, বর্তমান রুলিং MLA রয়েছেন, আরও আপনার সমসাময়িক আরও অনেকজন রয়েছেন দাবিদার। টিকিটটা কে পাবেন আপনি? আপনি যদি একজন সাধারণ ভোটার হিসাবে ভাবেন যে আপনি টিকিটটা আপনি পাওয়ার কতটুকু আপনার
যোগ্যতা আছে বা আপনি পাবেন বা কে পাবেন টিকিটটা? এটা মানে একটু সত্যি খুব সুন্দর প্রশ্ন। আমাকেই জিজ্ঞেস করা হয়েছে। তা আমি বলছি যে আমিই পাবো। এটার পিছনে যুক্তি আছে। কারণ কি? আমি আ নবপ্রজন্মে এখন ভারতবর্ষের একবারে বার্নিং যেটা চাহিদা, যুব প্রজন্ম থেকে আসতে হবে। সেই হিসাবে আমি যুব প্রজন্ম থেকে আছি। আমি আরএসএস স্বয়ংসেবক সংঘের ট্রেইনার আছি। তারপর আমি একবারে পিওরলি লোকাল, আমার ধলাইতেই বাসস্থান স্থানীয়। হ্যাঁ? এই ধলাই কোথায় আপনার বাড়ি? ধলাই বাজারেই আমার বাসা। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তাহলে আমি দেখা যায় যদি আমি এই সমস্ত জিনিস যদি দেখি, হ্যাঁ? তাহলে দেখা যায় আমি একমাত্র মানে দাবিদার। আচ্ছা, আমরা একটু আগে বললাম আপনাকে যে ৮-৯ জন প্রার্থী হয়েছে। এখন দল উভয় সংকটের দল ধলাইয়ে। আমরা জানতে পেরেছি যে গতকাল দিল্লিতে একটি মিটিং হয়েছে আপনাদের সভাপতি দিলীপ শইকিয়ার বাড়িতে। আপনাদের নীতিন নবীন উনিও ছিলেন সরবরাহিতে বা অন্যান্য নেতারা ছিলেন, যে এমপিরা ছিলেন। তাদেরকে বলা হচ্ছে যে যেখানে বেশি প্রার্থী ওখানে সবাইকে বোঝানোর চেষ্টা করো যে এত প্রার্থী হয়ে গেছে। বা আমরা আরও একটা জানছি যে ধলাইতে কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি আপনারা স্থানীয় যারা প্রার্থী রয়েছেন আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন এবং আপনারা বলছেন যে ধলাইতে এবার স্থানীয় প্রার্থী দিতে হবে, বহিরাগত আপনারা মানবেন না। এই সম্পর্কে আপনার মানে কি, বা আপনারা যে ঐক্যবদ্ধ হয়েছিলেন এই সম্পর্কে একটু কিছু বলবেন? অ্যাকচুয়ালি তো দেখা যায়, আমি যদি বলি ২০২৪-এর বাই ইলেকশনে ২২ জন ক্যান্ডিডেট ছিল। এই তুলনায় তো একদম এবার মাত্র ৬-৭ জন। বিগত হ্যাঁ, এখানে কিছু পরিবারজনে ২২ জন ছিলেন। আচ্ছা। হ্যাঁ, এখন দেখা যায় মাত্র ৬-৭ জন। এটার মধ্যে আশা করি ঊর্ধ্বতন যারা আমাদের রেসপেক্টেবল যারা আছে, ওনাদের সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা হবে না। আশা করি। আরও একটা বিষয় দেখছে যে উপনির্বাচনে আপনাদের আরও দাবিদারের মধ্যে ছিলেন শ্রী অমিয়কান্তি দাস মহাশয়। আমরা যতদূর জানতে পেরেছি বা নিউজ সংবাদ মাধ্যমে এসেছে এসব কথা, যে উনাকে বলা হয়েছে যে তুমি এই উপনির্বাচনে নয়, তোমার নেক্সটে দেওয়া হবে তোমাকে। সিএম বা জয়ন্ত মল্ল বড়ুয়া উনাকে গিয়ে আশ্বস্ত করেছেন যে এবার উঠিয়ে নাও, এবার নিহারঞ্জন দাসকে আমরা দেই, তারপরে আপনারা মানে মূল যেটা নির্বাচন হবে সেখানে আমরা তোমাকে টিকিট দেবো, বা এই ধরনের কি কোনো কথা হয়েছিল কি তখন, বা এই ধরনের কোনো আশ্বাস দেওয়া হয়েছিল, বা আপনাকে কি আশ্বাস দেওয়া হয়েছিল? আপনিও তো প্রার্থী ছিলেন। এরকম আশ্বাস জানি না কতটুকু দেওয়া হয়েছে, কিন্তু আমার ব্যাপারে যে আমি বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীজি যখন এসছিলেন, তখন এয়ারপোর্টে ওনার সাথে দেখা করি। উনি তখন বলেছিলেন যে কিছুদিন আগে নভেম্বরের নভেম্বরের লাস্টের দিকে এসেছিলেন তখন। মাননীয় কৌশিক রায় মহাশয় যে ছিলেন এখানে, ওনার উপস্থিতিতেই মুখ্যমন্ত্রীজি বলেছিলেন যে আমি এগিয়ে যাব এবং ওনাকে দায়িত্ব দিয়েছেন, ওকে দেখে রেখো। এটাই এই আমি আশ্বাসটা পেয়েছিলাম এবং উনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন যে সুবীর মালাকার জিন্দাবাদ। আচ্ছা, আচ্ছা। আর তার জন্য খুব আশাবাদী আমি। তার জন্য আমি খুব আপনাকে হ্যাঁ। আমরা তো দেখতে পাই যে আপনারা আমাদের দৃষ্টিতে কয়েকজন রয়েছেন। আপনি রয়েছেন আপনি বর্তমান বিধায়ক রয়েছেন, অমিয়কান্তি দাস রয়েছেন, আরও একজন মিহির রায় রয়েছেন। এই ৪ জনে আমরা দেখতে পাচ্ছি মানে আরএসএস ঘরানা থেকে এসেছেন আপনারা। প্লাস আপনারা সবারই কম বেশি যোগ্যতা রয়েছে, শিক্ষিত উচ্চশিক্ষিত আপনারা। দল কি মানে আপনাদের বা স্বপন শুক্লবৈদ্য আর একজন রয়েছেন, উনিও অবসরপ্রাপ্ত অধ্যাপক। ৫ জন আমাদের দৃষ্টিতে দেখেছি, ৪-৫ জনে মানে খুবই ভালো প্রার্থী, বা বিধানসভায় এদের মধ্যে যারাই যাবেন বা ধলাইয়ের উন্নয়নে এটা আসবে। আপনি মানে পরিমল শুক্লবৈদ্য যে এমপি সাহেব রয়েছেন, ওনার সঙ্গে মানে আপনাদের বা আপনি প্রার্থী হিসেবে কিছু ওনার সঙ্গে আলোচনা হয়েছে কিনা? ওনাকে তো প্রথম থেকেই আমি শ্রদ্ধা করি, করি ওনার সাথে। উনি অতদিন থাকায় তো আমি করিনি। হ্যাঁ, প্রায় উনি যাওয়ার পর থেকেই ওনাকে সম্মান জানিয়ে তারপর আমি এসছি। কারণ হলো
আগেই বলেছি ধলাই নিয়ে আমার প্রচুর স্বপ্ন। আজকে যেগুলো ধলাই এটা এসসি কনস্টিটিউয়েন্সি, এতদিন যাবৎ এখানে কোনো কলেজ ছিল না। যাই হোক, পরিমল কাকুর নেতৃত্বে দুটা কলেজ আমরা হ্যাঁ হয়েছে, এবং মানে একটা কলেজ তো কাজ স্টার্ট হয়ে গেছে বর্জালেঙ্গায়, আর একটা ধলাইতে হবে, এটারও ফাইন্যান্স ক্লিয়ার হয়নি। তো এই সমস্ত উন্নতি এইগুলা যে জিনিস যেগুলা ধলাইকে নিয়ে আরো কত কিছু ভাবছি আর কি। এই যে আমি বলছি যে ধলাই তো তা বরাকবেলিতে যে আমার বেকার সমস্যা যেগুলো আছে, আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করব এই এলাকাতে। হ্যাঁ, তাহলে এই মাননীয় মুখ্যমন্ত্রীজি কিন্তু এটার উপর জোর দিয়েছেন। আর আমার চিন্তাধারাটাও কি এই দিকে। হ্যাঁ, নতুন প্রজন্মকে কিভাবে সুরক্ষিত করব। আজকে দেখুন যে সরকারি চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীজি বলেছেন 1 লক্ষ দেবে 5 বছরে, কিন্তু কি করেছে 1,56,769 জন দিয়ে দিয়েছে চুক্তি দিয়েছে। কতটুক মানে অ্যাক্টিভ হলে এরকম হতে পারে, মানে বর্তমানে সরকার এত অ্যাক্টিভলি কাজ করছে, সেই অ্যাক্টিভলি যে কাজ করছে এটার সঙ্গে যদি আমার ধলাই যদি পিছিয়ে যায় হবে না। তার জন্য আমিও নিজে আগ বাড়িয়ে এসেছি। আমার যে স্বপ্ন, এটা ধলাই কনস্টিটিউয়েন্সিকে নিয়ে আমি স্বপ্নটাকে আগ বাড়াবো। আসাম উন্নতি করছে, আমার ভারতবর্ষ উন্নতি করছে, আসাম উন্নতি করছে, তার সঙ্গে সঙ্গে ধলাইটাকে পিছিয়ে থাকলে হবে না। ধলাইকেও আগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমার মানে মনের মধ্যে একটা ভীষণ তাড়া যে আমি কি করে এই ধলাইটাকে এগিয়ে নিয়ে যাব। আপনি তো কলেজ শিক্ষক ছিলেন। বিগত সময়ে আমরা বিজেপি যত বা শাসনে এসেছে বা এর আগেও ছিলেন পরিমলবাবু যখন কংগ্রেস ইয়েতে ছিলেন, উনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এখনও আপনাদের রুলিং পার্টি রয়েছে এখানে। শিক্ষা ক্ষেত্রে মানে কতটুক মানে কি এগিয়ে গেছে, বা আপনি যদি নির্বাচিত হন আপনি কি প্রয়োজন ভাববেন যে ধলাই শৈক্ষিক ক্ষেত্রে মানে পরিবর্তনটা কি ধরনের আশা হওয়া উচিত? ধলাই শিক্ষার পরিবর্তন তো মানে নিজে আমি দেখুন একবারে এলপি লেভেল থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি লেভেল, একবারে কলেজ লেভেল পর্যন্ত আমার পড়িয়ে মানে অভিজ্ঞতা। হ্যাঁ, আচ্ছা, আমি ভিতরে কিভাবে এটাকে রেকটিফিকেশন করা যাবে এই সমস্ত জিনিস আমি নিয়ে ভাবছি। আশা করি ভবিষ্যতে মানে এই সমস্ত জিনিস নিয়ে পুরা ঠিক করে। একটু আগে বললেন যে কলেজ হয়েছে, 2টি কলেজ হয়েছে, এমনি মহিলা কলেজ হয়নি, মহিলা কলেজ হয়নি। আমি একটা জিনিস আমি বলছি, দেখুন স্বাধীনতার পর থেকে ধলাই যে প্রপার জায়গাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র বিএনএমপি স্কুল ছিল। বিএমএমপি ছিল। এখানের মানুষেরা মানে উচ্চশিক্ষার বা এই উচ্চশিক্ষার জন্য তো বাইরে যাই, প্লাস ইংলিশ মিডিয়াম পড়ানোর জন্য বাইরে যেতে হচ্ছে। আমি কি করলাম, এখানে একটা ইংলিশ মিডিয়াম মানে ডন বস্কো হোলি ক্রসের একটা ওদেরকে রিকোয়েস্ট করে এখানে একটা অক্সিলিয়াম স্কুল খুলিয়েছি। তারপর থেকে দেখা যায় না, এখানে মানুষের একটা আনাগোনা বা মানুষের পড়ানোর জন্য এখানে একটা টোটাল যে জায়গাটায় বসিয়েছি মহাদেবপুর, সেই মহাদেবপুর জায়গাটা ডেভেলপড হয়ে গেছে। এইভাবে করে আমি চাইছিলাম। তাহলে আমরা কলেজ ডিমান্ড কমিটি আমরা বানিয়েছিলাম। হ্যাঁ, আজকে থেকে 10 বছর আগে সেই কলেজ ডিমান্ড কমিটি যে দিয়ে আজকে সেই ডিগ্রি কলেজে পরিমল কাকুকে আমরা করার পর উনি দিয়েছেন, দুটা দিয়েছেন। তো এই সমস্ত রেজাল্ট আমরা শিক্ষার ক্ষেত্রে আমরা প্রচুর আরও কত কিছু করা আছে। আমি চাইছি যে এখানে এডুকেশন হাব বানাবো। দুদিন আগে বর্জালেঙ্গায় হয়েছে, বর্জালেঙ্গাটা ধলাইতে পড়ছে স্কুল একটা হয়েছে, এটা তো মানে স্কুল বিল্ডিং, ভালো বিল্ডিং। হ্যাঁ, ভালো বিল্ডিং। আর সরকার তো এখন প্রচুর ভালো ভালো বিল্ডিং দিচ্ছে। আমিও চাচ্ছি যে সরকার যেভাবে মানে দিচ্ছে, সরকারি বিদ্যালয়গুলোকে প্রাধান্য দিচ্ছে, এবং আমি চাইছি যাতে সরকারি বিদ্যালয়গুলোতে ছাত্ররা আসুক, পড়াশোনা আরো উন্নত হোক। বিষয়ে আপনি যদি মানে টিকিট পেয়ে আপনি নির্বাচিত হন, তাহলে প্রথম আপনার যেমন আপনি বললেন যে বেকার সমস্যা, তো শিক্ষা এবং আরো কিছু জিনিস, কি জিনিস আছে আপনার মানে আশা কি, যে ধলাইকে নিয়ে আরো কি আশা রয়েছে আপনার? এই যে বেকার বললেন, কারণ বেকারের জ্বালা আমি ভুগেছি। আচ্ছা, তার জন্য আমি জানি যে বেকারত্ব কি জিনিস, হ্যাঁ, গরিবত্ব কি জিনিস আমি জানি। যার জন্য আমি চাইছি যে এইগুলাকে আমার নেক্সট প্রজন্ম যাতে এইগুলোকে সাফার না করে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা, আমার এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরো উন্নতি করতে হবে। হ্যাঁ,
আজকে আমার ধলাই কনস্টিটিউয়েন্সির মধ্যে যেগুলা আছে এগুলাকে পুরোপুরি কার্যকরী করতে হবে। আজকে পালংঘাটে একটা মডেল হসপিটাল আছে, হ্যাঁ? তা এটার মধ্যে কোনো ফ্যাসিলিটিগুলা ইমপ্লিমেন্ট হয়নি। হ্যাঁ, ধলাইতে এটা একটা হয়নি এখনো খুব ভালো করে, কিছুই হয়নি। হ্যাঁ, ধলাই যে বিল্ডিংটা আছে সে একটু অসুখ হলে মেডিকেল আসছে, তার বর্জালাঙ্গের দিয়ে একটা হসপিটাল কালকে যেমন একটা হয়েছে দ্বার উদ্ঘাটন। তো এই করে আমরা স্বাস্থ্য বিভাগে বিভিন্ন, তারপর যে এগুলো সাব সেন্টার আছে, বিভিন্ন গ্রামে সাব সেন্টার আছে, এইগুলোকে মানে অ্যাক্টিভ করতে হবে। কনস্ট্রাকশন শুধু হলে হবে না, এটাকে অ্যাক্টিভ রাখতে হবে। তো এই সমস্ত বিষয় আমার চিন্তা করতে হবে। তো আমরা আপনারা তো শাসক দল থেকে আপনারা গ্রামে গ্রামে যাচ্ছেন বা জনসংযোগ বাড়াচ্ছেন। আপনাদের বিরোধী দল কংগ্রেসের ভূমিকা মানে কি? কংগ্রেস সম্পর্কে মানে আপনার দলাইয়ে কি মানে উপনির্বাচনে আমরা দেখতে পেরেছি যে কংগ্রেস যেমন আপনাদের মধ্যে দুটো এখানে আছে, পাটনি ভোট রয়েছে এবং যারা দাস ভোট রয়েছে। পাটনিটাই দাস, হ্যাঁ, পাটনিটাই দাস। তবে পাটনি ভোটটা বিজেপি বেশি পায়নি, আমরা মানে এটা অভিযোগ রয়েছে যে পাটনিটা বিজেপি বেশি পায়নি, ওটা কংগ্রেসের দিকে চলে গেছে। এটা কি মানে? না, গতবার আমি একটা জিনিসও হয়েছে, গতবার সবার মনের ভিতরে একটা দুঃখ ছিল। হ্যাঁ, যেমন বাইরের ক্যান্ডিডেট স্থানীয় ক্যান্ডিডেট না থাকায় মনের ভিতরে দুঃখ ছিল, যার জন্য এরকম কিছু। তবুও তো কিন্তু 9,000 ভোটে জিতেছে তো। হ্যাঁ, আর না হলে যে স্থানীয় প্রার্থীও তো 50,000 ভোটে ব্যবধানে জিততো স্থানীয় প্রার্থী হলে। এই মেইন বিষয়, তবুও তো জিতেছে। এমনি আপনি এখন কি মানে আপনার রুটিনটা কি চলছে? রাজনীতিতে কতটুকু সময় দিচ্ছেন আপনি? রাজনীতিতে তো দিতে লাগছে, ম্যাক্সিমাম টাইমে দিতে লাগছে। সভা সমিতি করছেন? হ্যাঁ, করছি, মানুষের সাথে যোগাযোগ করছি। যেখানেই এই যে কালকেও তো এরকম মৃত বাসায় গিয়ে করলাম। ইন্ডিভিজুয়াল সব জায়গাতে যোগাযোগ চলছে আর কি। দল থেকে আপনাদেরকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা দল থেকে কিছু বলেছেন? দল থেকে যেমন আমি একটা জিনিস করেছি কি যে আমি আগে থেকে এগুলো পালন করে আসছি যে যেহেতু আমি ক্যান্ডিডেট আর বর্তমান বিধায়ক রয়েছে, তার জন্য আমি কি করেছি, দলের কাউকেই আমি আমার সঙ্গে নিয়ে কোনো জায়গায় যাচ্ছি না। তারপর দল ঠিকই দেখলাম যে ঘোষণা করলো যে দলের কেউ কোনো ক্যান্ডিডেটের সাথে যাবে না, ওরা ইন্ডিপেন্ডেন্টলি করুক। হ্যাঁ, এইটা তারপর এই মতে দেখলাম যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি করে যাচ্ছি। আচ্ছা, আমরা আরো দুটা কথা জানতে চাইবো যে পরিমল শুক্লবৈদ্য যখন মন্ত্রী ছিলেন তখন আপনাদের সরকারও ছিল, ওনার মন্ত্রী থাকাকালীন ধলে দুটো প্রজেক্ট আমাদের নজরে এসেছে। একটি হল চিড়িয়াখানা ছিল আর একটি ছিল ফরেস্ট সাফারি। এই দুটো প্রকল্প বাস্তবায়ন হয়নি। জনগণের অভিযোগ যে বিজেপি শাসনে এই দুটো শিলান্যাস করা হইলো বা অনেক কিছু কাজও এগোলো, কিন্তু এখনো মানে এটা হয়নি। এই সম্পর্কে আপনার কি মানে? না, চিড়িয়াখানার ব্যাপারে যেমন আমি নিজেই একবার গিয়েছিলাম, তাহলে তখন একটা কি স্যাংশন হয়ে গেছিল, স্যাংশন হওয়ার পর কাজ স্টার্ট হবে। তো বর্তমানে হয়তো এটার জন্য কিছু উচ্ছেদ করা হয়েছিল। হ্যাঁ, উচ্ছেদ করা হয়েছিল। তো এটা আশা করি হবে। তার সঙ্গে যেমন একটা বায়োডাইভার্সিটি পার্ক করেছিল, বায়োডাইভার্সিটি পার্কটার মেনটেনেন্স নাই। আমি কি করলাম যে আসাম ইউনিভার্সিটির সাথে ইকোলজি ডিপার্টমেন্টের সাথে কথা বলে যে ওনারা দায়িত্ব নেবেন বলেছে, তবে আসাম গভর্নমেন্টের যদি এটা থাকে, মানে পারমিশন থাকে, তা আমি আশা করি ইকোলজি ডিপার্টমেন্টকে দিয়ে যে বায়োডাইভার্সিটি পার্কটাকে আবার পুনরুদ্ধার করতে পারবো। কারণ এখানে প্রচুর স্টুডেন্ট বাইরে থেকে আসে, শিক্ষার জন্য আসে। এটা সুন্দর জিনিস হয়েছে যে আসাম ইউনিভার্সিটি এখানে ইনভলভ হবে। তাহলে পরবর্তীতে আর বেশি দিন নাই, আমি পাওয়ারে আসলে পরে এই সমস্ত জিনিস খুব তাড়াতাড়ি করতে হবে আমার। আচ্ছা। এমনি বিজেপিতে আপনার, আমি কিছু পার্সোনাল কথা আপনাকে জিজ্ঞেস করব। বিজেপিতে আপনার প্রিয় নেতাকে রাজ্য বা কেন্দ্রীয় স্তরে আপনার? বা আমার তো প্রিয় নেতা ধরতে হবে নরেন্দ্র মোদীজি। আসামে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। আর স্থানীয় মধ্যে আমার পরিমল শুক্লবৈদ্য মহাশয় আছে, কৌশিকদা আছে। হ্যাঁ, ওনারা তো আছেই। এমনি আরো আপনি শিক্ষকতার পাশাপাশি আপনার মানে ব্যক্তিগত জীবনে আপনি কি আরো মানে কি কাজ, স্বয়ংসেবক হিসাবে আপনি
কাজ করেছেন বা আপনি বিজিবিতে কবে এসেছেন এটা আমি কিছু অ্যাকচুয়ালি যখন ভোটাধিকার হয়নি আমার, হ্যাঁ, 1991 ভোটাধিকার হয়নি, তখন মানে যে ইলেকশনটা হয়েছে তখন আমি কি করেছি যে আমি কিন্তু আমার মামার বাড়ি শিলচর, হ্যাঁ, উনি আমার মামা আর্টিস্ট একজন, হ্যাঁ, তো ওনার কাছ থেকে একটা স্টেন্সিল কাটা শিখেছি। এই স্টেন্সিল আমি তখন কেটে, পদ্মফুল কেটে, হ্যাঁ, বা ছাপ দিতাম তখন 91 ভোটাধিকার হয়নি কিন্তু। আচ্ছা আচ্ছা তারপর থেকে এরকম মানে কাজ করে গেছি আর কি, হ্যাঁ হ্যাঁ। তারপর মানে এমনি 2006 আমার বাবারই বন্ধু একজন, শঙ্কর দয়াল সিং, হ্যাঁ, উনি মোটামুটি উনি বাবাকে আমাকে প্রাইমারি মেম্বারশিপ দিয়েছিলেন। তারপর তো যেমন আর সঙ্ঘ সঙ্ঘ মানে ছোট থেকেই তো আমি সঙ্ঘের সাথে জড়িত। ছোট থাকি তখন আমাদের এখানে আর বাবা কি ছিলেন বাবা বাবা পিডব্লিউডিতে চাকরি করতেন। হ্যাঁ, তখন 91 একটা কথা যে 91 যখন ইয়ে হয়েছিল, আপনার পরিবারে আগে কি মানে কেউ রাজনীতিতে ছিলেন? রাজনীতিতে ছিলেন না, ছিলেন না। বাবাকে তখন একটা অপশন দেওয়া হয়েছিল যে তুমি কি 91 দাঁড়াবে কি, হ্যাঁ, তখন বাবার নতুন চাকরি তো তারা ছাড়েননি, হ্যাঁ, ছাড়েননি, তাই এই আর কি। বিজেপি থেকে? বিজেপি থেকে 91 91 তারপর যেমন সঙ্ঘ থেকে ছোট থেকেই তো সঙ্ঘের সাথে জড়িত, হ্যাঁ। আমাদের একজন শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় সুধাংশুনাথ মজুমদার, আচ্ছা হ্যাঁ, উনি আমাদেরকে উদ্বুদ্ধ করতেন। আমাদের এখানকার সবাই ওনারই উদ্বুদ্ধে আরএসএস এর সাথে জড়িত হয়েছে এবং 2017 থেকে আমি অ্যাক্টিভলি মানে জেলার দায়িত্বে ছিলাম। আচ্ছা আচ্ছা এই রাষ্ট্রীয় সংসদের সঙ্গে। আর এখন তো বর্তমানে যেহেতু রাজনীতির সাথে জড়িত, পদাধিকারটা ছাড়তে হয় রাষ্ট্রীয় সভাপতি, তাই ছেড়েছি আর কি। এমনি আপনি রাজনীতিতে তো আপনাদের কেউ ছিলেন আপনার স্ত্রী, আপনি যে ভোটে দাঁড়িয়েছেন বা আপনার পরিবার থেকে কিরকম আপনি আপনার স্ত্রী কি উনি কি করেন? উনি পেশা কি উনি কি আপনাকে সাপোর্ট দিচ্ছেন বা উনি একটা গভর্নমেন্ট স্কুলে চাকরি করছেন এবং আমাকে ফুল সাপোর্টই দিয়ে যাচ্ছে। এবং আমার মার স্বপ্ন যে আমি একটা কিছু, কি নাম উনার? আমার মার নাম হলো প্রমীলা মালাকার। আচ্ছা আচ্ছা হ্যাঁ, উনি কি ছিলেন? উনি আহ, উনিও প্রথম দিকে যেমন 85-এ উনি বিজেপির মহিলা মোর্চাতে ছিলেন। আচ্ছা হ্যাঁ, মহিলা মোর্চাতে 85 85-এ সম্ভবত তখন ছোট ছিলাম। মাননীয় কবীন্দ্র পুরকায়স্থজি মহাশয়ের সঙ্গে মা নিয়ে গেছিল যে পিকনিকে, হ্যাঁ হ্যাঁ, পিকনিকে নিয়ে গেছিল, এখানে গিয়ে খিচুড়ি খেয়েছিলাম, আমার মনে আছে। কবীন্দ্র পুরকায়স্থজি ছিলেন তখন, তো এইগুলো কথা মনে আছে আর কি। আচ্ছা আপনি কি মানে এই সাক্ষাৎকারের মাধ্যমে কিছু বলতে চান দলাইবাসীকে বা আপনি আপনার দলের কাছে কিছু বলতে চান যে আপনার ধলাইবাসীকে এটাই আমি বলতে চাই যে যে স্বপ্নগুলা দেখছি সেই স্বপ্নগুলা যাতে ধলাইকে নিয়ে পূরণ করতে পারি, তো ওনাদের প্রত্যেকের আশীর্বাদ আমার উপরে আশীর্বাদ লাগে এবং আমি যাহাতে আমি টিকিট পাই তার জন্য ওদের বলবো যে আমার জন্য একটু পরমেশ্বরের কাছে প্রার্থনা করার জন্য। একমাত্র প্রার্থনাই পারে যে কিছু ডিফারেন্স। আজকে যারা ক্যান্ডিডেট আছে সবাই এক সমতলে যাচ্ছে, কিন্তু প্রার্থনাই পারে যে ডিফারেন্সটা ক্রিয়েট করতে। আমি তাই ভাবছি যে পরমেশ্বরের কাছে সবাই আমার জন্য প্রার্থনা করুক আর যাতে আমি টিকিটটা পেতে পারি। আমরাও চাইছি আপনার দর্শকদেরকে আমি বলছি যে আমরাও চাইছি যে সুবীর মালাকর উনি রাজনৈতিক জীবন উজ্জ্বল হোক এবং উনি ধলাই থেকে প্রার্থী পান বা আপনি প্রার্থী পাওয়ার পর বিজয়ী হোক। আমরাও চাইছি সিএনএন কর্তৃপক্ষের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আরও কি কিছু বলবেন আপনি? কিছু বলার কি আছে আপনার? এমনিতে তো আর বলার কিছু নেই, যা ওইটাই সবাইকে মানে আমার আন্তরিক অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। না আমি এর আগে আমি আর একটা শেষ করার আগে একটু জেনে নেব, আমার মিস্টেক হয়ে গেছে যে ধলাইতে যেটা ভোটার প্যাটার্নটা আমি একটু জানতে চাইবো। ধলাই ভোটার প্যাটার্নটা কিরকম হচ্ছে, মানে আমাদের হিন্দু ভোট কত এবং সংখ্যালঘু ভোট কত? মানে 30% সংখ্যালঘু ভোট আছে, 30% থেকে কম হবে, হ্যাঁ, সংখ্যালঘু ভোট আছে 25% এরকম হবে। আর 70 ঠিক আছে। এবং একটা জিনিস বলছি যে আমি এমন একজনের ব্যক্তিত্ব যে আমাকে কিন্তু সবাই ভালোবাসে,
এখানে ওরাও ভালোবাসে। আমি বলছি যারা যারা বিজিবির মধ্যে যেমন অন্য আছে সবাই দেখেছি আমাকে অন্তর থেকে একটা জিনিস একটা ভালোবাসা পাচ্ছে কিন্তু এখন। হ্যাঁ, যে ওরা যেমন আমি যদি পাই যে ওদের মনেও একটা শান্তি পাবে। আমি এরকম ফিল করছি আরকি যে ওরা বোল্ডলি বলছে যে মানে ওরা মানে শান্তি পাবে আরকি। শান্তি পাবে। এবং আরেকটা জিনিস এটা কিছু ভোটটা কি? ভোটটা হলো একটা ১ বছর ৫ বছরে একবারই দিব। কিন্তু সেই ভোট নামক ভালোবাসা দিয়ে যদি আমাকে ওরা আশীর্বাদ প্রদান করেন, আমি ৫ টা বছর ওদেরকে হ্যাঁ, মানে এ এ ইয়ে সেবক হয়ে ওদের সেবা করে যাব। আমাদের প্রধানমন্ত্রীজিও সেবক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজিও সেবক, আমি একজন ওদের সেবক হয়েই কাজ করব। এটা আমি আশা করছি। শুভবাবু, আমরা আরেকটি বার্নিং ইস্যু নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী উনি সুপ্রিম কোর্টে গিয়েছেন এসআরআই এর জন্য, এবং ওনার রাজ্যে যেগুলো ঘটনা ঘটছে সবাই দেখছে, দেশ বিদেশে সবাই দেখছে। উনি আমাদের আসামের এসআরআই এর কথাটাও উনি টেনে এনেছেন। আপনি কি বলতে চান, মানে ওনার ওই সম্পর্কে তৃণমূলের ভূমিকা বা ওনার যে মুখ্যমন্ত্রী যে এভাবে করছেন, ওনার কাজে গেছেন, আমাদের আসামকে টেনে আনছেন উনি, আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি বলতে গেলে কি উনি দেখুন বেঙ্গলটাকে তো শেষ করে দিয়েছেন। তারপর দেখুন আউট অফ জেলাসি আসাম এত উন্নতি করছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি এত সুন্দর কাজ করছেন, সবাইকে সন্তুষ্ট করে ইয়ে করে কাজ করছেন। তা আউট অফ জেলাসি উল্টা পাল্টা মমতা ব্যানার্জি বলছেন। এটাই আমি বলবো উনি মানে আউট অফ জেলাসি উনি করছে দীক্ষার জানাচ্ছি এগুলা। ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। ভবিষ্যতে আশা করি আপনি আমাদের স্টুডিওতে আসবেন এবং আপনি টিকিট পাবেন, আমরা ঈশ্বরের কাছে কামনা করব। আমাদের দর্শকরাও আপনাকে ধন্যবাদ, দর্শকের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সবাই কাছ থেকে আমরা আজকে এখানের মধ্যে বিদায় নিচ্ছি। নমস্কার।